প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকে স্বাক্ষরিত চুক্তির বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এতে ভারতের জন্য অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকির সম্ভাবনা রয়েছে। আজ আমি চুক্তির প্রধান দিক ও সম্ভাব্য প্রভাব নিয়ে সংক্ষেপে পর্যালোচনা করার চেষ্টা করব। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে যতই উচ্ছ্বাস প্রকাশ করা হোক না কেন, এর পেছনে বাস্তব চিত্রটা ততটা উজ্জ্বল নয়। বর্তমানে $190 মিলিয়ন থেকে $500 বিলিয়ন উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা বলা হলেও বাস্তবে এটি কতটা সম্ভবপর তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর করার কথা বলা হলেও অতীতে দেখা গেছে যে এমন অনেক চুক্তি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থেকে গেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও ভারতীয় বাজারে বিদেশি পণ্যের আধিপত্য দুই অর্থনীতির ভারসাম্য নষ্ট করতে পারে, যা ভবিষ্যতে আরও বড় বাণিজ্য ঘাটতি জন্ম দেবে। তদুপরি ভারতীয় রপ্তানির জন্য মার্কিন বাজার যতটা আকর্ষণীয়, বাস্তবতা হল যুক্তরাষ্ট্র প্রায়শই রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে বাণিজ্য চুক্তিগুলো পুনর্বিবেচনা করে, যা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য দীর্ঘমেয়াদী বিপজ্জনক হতে পারে। অন্যদিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সমস্যাগুলো এই লক্ষ্য পৌঁছানোর পথে আরও বড় বাধা তৈরি করবে। তাছাড়া ভারত যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের এই চুক্তিকে অনেকে একপাক্ষিক বলে মনে করছেন, যেখানে যুক্তরাষ্ট্র তার প্রযুক্তি ও কৃষি পণ্যের রপ্তানিকে বাড়ানোর অপার সুযোগ পাচ্ছে, কিন্তু ভারতীয় শিল্প ও কৃষিখাত সেই তুলনায় উপকৃত হওয়ার সম্ভাবনা অনেক কম। অতএব $190 বিলিয়ন থেকে $500 বিলিয়ন উন্নীত করার এই পরিকল্পনাকে যতটা বড় সফল হিসেবে প্রচার করা হচ্ছে, বাস্তবে তা হতে পারে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অসমতার সূচনা, যেখানে ভারতীয় বাজার আরও বেশি বিদেশি নির্ভর হয়ে পড়বে এবং স্থানীয় শিল্পগুলোর বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মধ্যে পারস্পরিক শুল্ক, অর্থাৎ যাকে রেসিপ্রোকাল ট্যারিফস বলা হয়, এর আরোপের শর্তটি এক জটিল ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে। চুক্তিটি কার্যকর হলে ভারতের উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থাৎ WTO অধীনে যে বিশেষ সুবিধাগুলো ছিল তা বাতিল হয়ে যাবে, যা ভারতের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকর হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস ও টেক্সটাইলের মতো প্রধান রপ্তানি খাতগুলো এই ধাক্কা সরাসরি অনুভব করবে। অন্যদিকে ভারতে মার্কিন পণ্য সস্তা হয়ে স্থানীয় শিল্পের উপর চরম চাপ সৃষ্টি করবে, যার ফলে অসামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতা বাড়বে এবং দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মারাত্মক সংকটে পড়বে। পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির পরিমাণ ছিল $40 বিলিয়ন, যেখানে ভারতের আমদানি ছিল $83 বিলিয়ন এবং সেবা খাতে $36 বিলিয়ন উদ্বৃত্ত ছিল। কিন্তু শুল্ক নীতি পরিবর্তনের ফলে এই বাণিজ্য উদ্বৃত্ত 50% পর্যন্ত কমে যেতে পারে, যা ভারতের সামষ্টিক অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। এই পরিস্থিতি শুধুমাত্র বাণিজ্য খাত থেকে আরও গভীর করবে না, বরং ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও নেতিবাচক প্রভাব ফেলবে। এই চুক্তির সবচেয়ে নেতিবাচক দিকটি হলো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই অসম বাণিজ্যের সম্পর্ক ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থশাসনের পথে অন্তরায় হয়ে উঠতে পারে। অতএব এই চুক্তিকে যতই কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে প্রচার করা হোক না কেন, বাস্তবে এটি ভারতীয় অর্থনীতির উপর এক গভীর চাপ তৈরি করবে, যা দেশের স্থানীয় শিল্পের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বৃদ্ধির পরিকল্পনাটি বাস্তবে ভারতের জন্য এক বিশাল অর্থনৈতিক ফাঁদ হয়ে উঠতে পারে। আপাতত দৃষ্টিতে মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নেওয়া এই উদ্যোগ ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমানে ভারতের মোট তেল আমদানির 35 থেকে 40% আসে রাশিয়া থেকে, যা তুলনামূলকভাবে $20 থেকে $25 কম দামে ব্যারেল প্রতি সরবরাহ করা হয়। অথচ মার্কিন অপরিশোধিত তেল বাজার মূল্যের কাছাকাছি, যা রাশিয়া ও মধ্যপ্রাচ্যের তেলের তুলনায় 30 থেকে 40% বেশি দামে পড়বে।
তার উপর মার্কিন তেলের উচ্চ সালফার সামগ্রী পরিশোধনের জন্য ভারতীয় রিফাইনারিগুলোতে অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হবে, যা সরাসরি উৎপাদন খরচ বৃদ্ধি করবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পরিবহন ব্যয়। মার্কিন তেল আমদানির ক্ষেত্রে প্রতি ব্যারেল প্রতি $4 থেকে $6 অতিরিক্ত খরচ পড়বে, যা রাশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে আমদানির তুলনায় দ্বিগুণ। এর অর্থ ভারত শুধু বেশি দামে তেল কিনবে না, বরং অতিরিক্ত পরিশোধন ও পরিবহন খরচও বহন করবে। এই চুক্তির সরাসরি প্রভাব পড়বে জ্বালানির দামে, যার ফলে পরিবহন উৎপাদন খরচ বেড়ে মুদ্রাস্ফীতিতে চরম চাপ তৈরি করবে। বর্তমান ভোগ্য পণ্যের মূল্যসূচক বা সিপিআই প্রায় 5.5%। এই পরিস্থিতি ভারতের সাধারণ জনগণ এবং স্থানীয় শিল্পের উপর এক অনিবার্য বোঝা হয়ে দাঁড়াবে। ফলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভারত যদি তার জ্বালানি নীতির উপর এই ধরনের অসম চুক্তি চাপিয়ে দেয়, তবে তা শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও দেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্বের বিষয়ে যত উচ্ছ্বাস এবং আশা দেখা যাচ্ছে, বাস্তবতা তার তুলনায় অনেকটাই উদ্বেগজনক। 10 বছরের এই চুক্তি, যার আওতায় ভারতে মার্কিন অস্ত্র উৎপাদনের যৌথ ভেন্টার স্থাপন হবে, প্রথমে দেখলে মনে হতে পারে যে এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী এবং আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর আড়ালে যে বাস্তবতা রয়েছে, তা ভারতের স্বনির্ভরতার একটি বড় ধরনের বিপদের ইঙ্গিত দেয়। এই চুক্তি ভারতের প্রযুক্তিগত সক্ষমতায় উন্নতি সাধন করার চেয়ে মার্কিন অস্ত্র ব্যবস্থার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি করবে, যা একটি দীর্ঘমেয়াদী বিপদ হয়ে উঠতে পারে। ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির লক্ষ্যে F-35 স্টিলথ জেট কিংবা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্র আমদানি করার প্রতিশ্রুতি বিভ্রান্তিকর। কারণ মার্কিন অস্ত্রের খরচ রাশিয়ান অস্ত্রের তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ বেশি, যা ভারতের প্রতিরক্ষা বাজেটে অপ্রত্যাশিত আর্থিক চাপ তৈরি করবে। Su-30 MKI যেমন কার্যকরী এবং সাশ্রয়ী, তেমনি F-35 এর কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, বিশেষত চীনের J-20 স্টিলথ জেট কিংবা হাইপারসনিক মিসাইলের মতো অস্ত্রের সঙ্গে তুলনা করলে। F-35 এর প্রযুক্তিগত উৎকর্ষতা নিয়ে যতটা বলা হচ্ছে, তার তুলনায় এটি কতটি কার্যকরী হবে তা নিয়ে বাস্তবিক প্রশ্ন উঠছে। এই অস্ত্রের রক্ষণাবেক্ষণও একটি বড় সমস্যা হতে পারে, যার খরচ প্রতি বছর ভারতের প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত $1 থেকে $2 বিলিয়ন চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে এই চুক্তিটি কি সত্যিই ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার দিকে পরিচালিত করবে, নাকি এটি একটি সুপরিকল্পিত বাণিজ্যিক কৌশল যার মাধ্যমে ভারতকে মার্কিন অস্ত্র নির্ভরশীল গ্রাহকে পরিণত করা হবে? এটি একটি গুরুতর প্রশ্ন, যা শুধু প্রতিরক্ষা নয়, ভারতের সামগ্রিক নিরাপত্তা এবং ক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত সক্ষমতার লক্ষ্যে এই চুক্তির বিস্তারিত এবং বাস্তব প্রতিক্রিয়া নিয়ে গভীর চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি। যদি ভারত মার্কিন অস্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তবে তা তার নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক ধরনের অপ্রত্যাশিত বিপদ তৈরি করতে পারে, যা দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। এই ধরনের অংশীদারিত্বের বাস্তবতা বোঝার জন্য আরও বেশি সময় এবং বিশ্লেষণ প্রয়োজন, যাতে ভবিষ্যতে ভারতের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা যেন সঠিক এবং সুবিধাজনক হয়। 2008 সালে ভারতের পারমাণবিক চুক্তির বাস্তবায়ন ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু এটি যে ভারতের জন্য একটি সুবিধাজনক বা উন্নতির পথে পা বাড়ানোর সুযোগ তৈরি করবে তা কখনোই সঠিক ছিল না। মার্কিন কোম্পানিগুলো যেমন ওয়েস্টিংহাউস ভারতে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই চুল্লি নির্মাণের সিদ্ধান্ত ভারতের জন্য এক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতের শক্তির চাহিদা পূরণের জন্য যে ধরনের নতুন প্রযুক্তি ও শক্তির উৎসের প্রয়োজন, এই মার্কিন পারমাণবিক চুল্লিগুলো তার জন্য একেবারে যথেষ্ট নয়। এই চুল্লিগুলো আসলে দ্বিতীয় প্রজন্মের, যেগুলো বর্তমান সময়ের প্রযুক্তির তুলনায় অনেক পিছিয়ে। এর মধ্যে একমাত্র চীনই সাম্প্রতিক সময়ে চতুর্থ পঞ্চম প্রজন্মের পারমাণবিক চুল্লি উন্নয়ন করছে, যা অনেক বেশি কার্যকরী, শক্তিশালী এবং কার্যকরভাবে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। অন্যদিকে ভারত পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা শুধুমাত্র অতিরিক্ত ব্যয় এবং সময়ের অপচয়কে উস্কে দেবে। এই চুল্লির নির্মাণে যে ব্যয় হবে তা যথেষ্ট উদ্বেগজনক।
মার্কিন চুল্লিগুলোর প্রতি চুল্লি নির্মাণের জন্য 10 থেকে 12 বিলিয়ন ডলার খরচ হবে, যা রাশিয়ার বা ফ্রান্সের প্রস্তাবিত চুল্লির তুলনায় 20 থেকে 30% বেশি। অন্যদিকে এই ব্যয়ের পরিমাণ ভারতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যা দেশের শক্তি উন্নয়ন এবং বৈদেশিক ঋণ বৃদ্ধির জন্য হুমকি স্বরূপ। যেহেতু ভারত একটি উন্নয়নশীল দেশ, যেখানে জনগণের মৌলিক চাহিদা যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং মানব সম্পদ উন্নয়ন প্রয়োজন, সেখানে অতিরিক্ত এই ধরনের ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। যদি বিপুল পরিমাণ টাকা শক্তির উৎপাদন এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোতে ব্যয় করা হতো, তাহলে তা দেশের সার্বিক উন্নতির জন্য অনেক কার্যকরী হতে পারত। আরেকটি বড় সমস্যা হলো এই চুল্লিগুলো নির্মাণে দীর্ঘ সময় ব্যয় হবে। মার্কিন চুল্লি চালু হতে 10 থেকে 12 বছর সময় নেবে, যা একটি অস্বাভাবিক দীর্ঘ সময়ের মধ্যে পরিণত হবে। এই সময়ের ফিউশন প্রযুক্তি হয়তো বাণিজ্যিকভাবে সুলভ হতে পারে, যা বর্তমান পারমাণবিক প্রযুক্তির তুলনায় অনেক বেশি কার্যকরী এবং নিরাপদ। এটি এমন একটি প্রযুক্তি যা বিদ্যুৎ উৎপাদন অনেক বেশি পরিমাণ শক্তি উৎপাদন করতে সক্ষম এবং তা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। তবে মার্কিন চুল্লি নির্মাণে যে সময় ব্যয় হবে, তার মধ্যে ফিউশন প্রযুক্তি বাজারে প্রবেশ করতে পারে। অর্থাৎ ভারতের এমন একটি প্রযুক্তি গ্রহণ করতে হচ্ছে যা পুরনো, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। যখন সারা বিশ্ব দ্রুত গতিতে নতুন প্রযুক্তি থেকে এগিয়ে যাচ্ছে, এতে ভারত কেবল পিছিয়ে পড়বে না, বরং এর ফলে ভারতের শক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানেও এক ধরনের বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। একদিকে ভারত, চীন এবং অন্যান্য প্রতিবেশী দেশের সাথে শক্তির দিক থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, অন্যদিকে এটি পুরনো এবং অপ্রত্যাশিতভাবে ব্যয়বহুল মার্কিন প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যদি ভারত, চীন বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সঠিকভাবে প্রতিযোগিতা করতে চায়, তবে তাদের প্রয়োজন উচ্চমানের, আধুনিক এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী প্রযুক্তি। তবে মার্কিন পারমাণবিক চুল্লি তৈরির এই পরিকল্পনা সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে না। ভারত যদি আসলেই বিশ্বের শক্তিশালী অর্থনীতি হতে চায় এবং তার শক্তির চাহিদা পূরণ করতে চায়, তবে তাকে দীর্ঘমেয়াদী, আধুনিক এবং পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন প্রযুক্তি গ্রহণ করতে হবে, যা দেশের সার্বিক উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া মার্কিন চুল্লি প্রযুক্তি উন্নয়ন ভারতীয় শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে কোনো নতুন দিশা দেখাবে না। এই চুল্লিগুলোর অধিকাংশ প্রযুক্তি বিদেশি এবং ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতে কোনো উল্লেখযোগ্য অংশগ্রহণ করতে পারবে না। এর ফলে ভারতের নিজস্ব পারমাণবিক শক্তি বা প্রযুক্তিগত সক্ষমতা কোনো উন্নতি ঘটবে না। ভারতের জন্য এই চুক্তির মানে হলো শুধু যে পরিমাণ অর্থ খরচ হবে তা নয়, বরং এটি দেশের প্রযুক্তিগত নির্ভরশীলতা বাড়িয়ে তুলবে, যা তার দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা প্রযুক্তিগত বিকাশের ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। এত কিছুর পর ভারতের এই ধরনের চুক্তি বাস্তবায়ন এবং মার্কিন চুল্লির উপর নির্ভরশীলতার সিদ্ধান্ত একটি বড় ধরনের ভুল পদক্ষেপ হতে পারে, যা দেশের জন্য বড় ধরনের আর্থিক, প্রযুক্তিগত এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। ভারত যদি তার পরমাণু শক্তির উন্নয়নকে সত্যিই সঠিক পথে নিয়ে যেতে চায়, তাহলে তাকে নতুন, উন্নত এবং সাশ্রয়ী প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে, যা দেশকে দীর্ঘমেয়াদী শক্তির দিকে শক্তিশালী করতে সক্ষম হবে। এছাড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দেশীয় প্রযুক্তি বিকাশের জন্য কাজ করা উচিত, যাতে দেশের পরমাণু শক্তি ও শক্তির প্রয়োজন পূরণে স্বনির্ভরতা নিশ্চিত করা যায়। সামষ্টিক অর্থনৈতিক প্রভাব একটি দেশের অর্থনীতির জন্য একটি জটিল এবং বিস্তৃত বিষয়, যা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঝুঁকির দিক থেকে গভীর প্রভাব ফেলতে পারে। ভারতীয় অর্থনীতির উপর বর্তমান পরিস্থিতির বিশেষ প্রভাব পর্যালোচনা করতে গেলে রুপির অবমূল্যায়ন এবং তার পরিণতিতে উত্থিত বিভিন্ন দিকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে $1 সমান 83.5 আয়নার, যা একটি বিপজ্জনক অবমূল্যায়ন এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই অবমূল্যায়নের প্রভাব স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পর্যায়ে কীভাবে পড়ছে তা বিস্তারিতভাবে বুঝতে হবে। স্বল্পমেয়াদী প্রভাবে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো এমনটাই যে প্রথমে স্বল্পমেয়াদের প্রভাব দেখা যায় বিশেষ করে রুপির অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। যখন রুপির মান কমে যায়, তখন ভারতকে বিদেশি ঋণে পণ্য কেনার জন্য আরও বেশি টাকা খরচ করতে হয়। এর ফলে আমদানিকৃত পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পায় এবং এটি সরাসরি মুদ্রাস্ফীতি বাড়ানোর জন্য একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে মুদ্রাস্ফীতির হার প্রায় 6% পর্যন্ত পৌঁছাতে পারে, যা সাধারণ জনগণের জীবনযাত্রার খরচ বাড়াবে। খাদ্য, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স এবং অন্যান্য আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি পেলে সাধারণ মানুষের কাছে এসব পণ্য উপলব্ধি করা কঠিন হয়ে যাবে এবং
এটি তাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে। স্বল্পমেয়াদী এই ধরনের মুদ্রাস্ফীতি দেশের সাধারণ জনগণের জন্য একটি বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করতে পারে, যা সরকারের জন্য একটা গুরুতর উদ্বেগের কারণ হতে পারে। মধ্যমেয়াদী প্রভাব। মধ্যমেয়াদী এই অবমূল্যায়নের প্রভাব আরও জটিল এবং ব্যাপক হয়ে ওঠে। বিশেষত মার্কিন ভোক্তাপণ্য যেমন ইলেকট্রনিক্স এবং পোশাকের দাম সস্তা হয়ে যাওয়ার ফলে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে। ভারতীয় বাজারে যখন বিদেশি পণ্যগুলো সস্তা হবে, তখন স্থানীয় পণ্যের চাহিদা কমে যাবে এবং এতে ভারতের ছোট ব্যবসাগুলোর জন্য বিপদ সৃষ্টি হবে। এই পরিস্থিতি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে, কারণ তাদের পণ্য বিদেশি পণ্যের তুলনায় উচ্চমূল্য হতে পারে এবং এই কারণে স্থানীয় ক্রেতারা বিদেশি পণ্য কিনতে আগ্রহী হতে পারেন। এর ফলে কর্মসংস্থানের পরিমাণ হ্রাস পাবে, কারণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে চাকরি হারানো মানুষের সংখ্যা বাড়বে। এতে দেশে আর্থিক অনিশ্চয়তা তৈরি হবে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রচেষ্টা ব্যাহত হতে পারে। এটি ভারতের অর্থনৈতিক সিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ বিপদ হয়ে দাঁড়াতে পারে, যেখানে কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টার সঙ্গে মুদ্রাস্ফীতি ও আয়ের মধ্যে অসমতা তৈরি হবে। দীর্ঘমেয়াদী প্রভাব। দীর্ঘমেয়াদী এই অবমূল্যায়নের আরও গভীর প্রভাব দেখা দিতে পারে, বিশেষ করে ভারত সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগে। সরকার যখন দেশের শিল্পের সক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছে এবং ভারতে উৎপাদিত পণ্যগুলোর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্য দেওয়ার চেষ্টা করছে, তখন এই অবমূল্যায়ন সেই উদ্যোগকে ব্যাহত করতে পারে। বিদেশি পণ্যের সস্তা দাম ভারতীয় বাজারে সরবরাহের ফলে দেশীয় উৎপাদনকারীদের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যাবে। এর ফলে ভারতীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা শক্তি কমবে এবং ভারতের রপ্তানি আয় তীব্রভাবে কমে যেতে পারে। দীর্ঘমেয়াদী প্রভাব ভারতের অর্থনীতি এবং শিল্প খাতের জন্য একটি বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াবে, যেহেতু দেশীয় উৎপাদন ও রপ্তানি খাতের বিকাশের জন্য বৈশ্বিক প্রতিযোগিতা অপরিহার্য। এছাড়া ইউরোপ সহ অন্যান্য দেশের কাছ থেকে অনুরূপ শুল্ক চাপ পড়তে পারে, যা ভারতের রপ্তানি আয় আরও কমিয়ে দিতে পারে। যদি অন্য দেশগুলো তাদের শুল্ক বাড়িয়ে দেয়, তবে ভারতীয় পণ্য বিদেশি বিক্রি করা আরও কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে ভারতীয় রপ্তানি খাতের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হবে, কারণ ভারতের পণ্যের জন্য বিশ্ববাজারে প্রতিযোগিতা করা আরও কঠিন হবে। ফলস্বরূপ দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা ভারতীয় অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে। সামষ্টিক অর্থনৈতিক প্রভাবগুলো, বিশেষত রুপির অবমূল্যায়ন এবং তার প্রভাবগুলো স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদে যে গভীর সংকট সৃষ্টি করতে পারে তা স্পষ্ট। স্বল্পমেয়াদে মুদ্রাস্ফীতির চাপ, মধ্যমেয়াদে স্থানীয় ব্যবসা খাতের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ভারতীয় শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া এসব দেশের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই ভারতের জন্য একটি শক্তিশালী এবং সমন্বিত অর্থনৈতিক নীতি গ্রহণ জরুরি, যাতে সমষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় এবং দেশীয় শিল্প ও অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করা যায়। সীমিত লাভ এবং রাজনৈতিক প্রতীকী বিজয়ের মধ্যে পার্থক্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যা ভারতের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি গভীর বিশ্লেষণ প্রয়োজন। ভারত সরকারের কিছু সিদ্ধান্ত, যেমন তহাউর রানা প্রত্যার্পণ এবং সস্তা এলএনজি আমদানির মতো পদক্ষেপগুলো সামগ্রিকভাবে ভারতের লাভের তুলনায় রাজনৈতিকভাবে প্রতীকী বিজয় হতে পারে, তবে তাদের বাস্তবিক প্রভাব এবং উপকারিতা সীমিত হতে পারে। তহাউর রানা প্রত্যার্পণ কি? 2008 মুম্বাই হামলার সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি করা। 2008 সালের মুম্বাই হামলা ছিল ভারতীয় ইতিহাসের অন্যতম নৃশংস এবং ভয়াবহ সন্ত্রাসী হামলা, যেখানে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিল। হামলার পরিকল্পনাকারী এবং মূল সন্দেহভাজনদের মধ্যে তহাউর রানা নামে একজন ব্যক্তি ছিলেন, যাকে পাকিস্তানে আটক করা হয়েছিল এবং ভারতের কাছে প্রত্যর্পণ করা হয়। ভারতীয় সরকারের জন্য তহাউর রানার প্রত্যর্পণ একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতীকী বিজয় হিসেবে দেখা যায়, কারণ এটি ভারতের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রতি দৃঢ় মনোভাব এবং ন্যায় বিচারের জন্য সরকারের প্রতিশ্রুতি প্রদর্শন করে। এটি ভারতের জনগণের কাছে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে যে ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা বা সহায়তাকারীদের ছেড়ে দেবে না এবং যারা ভারতের নিরাপত্তার উপর আঘাত হানবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। তবে এই প্রতীকী বিজয়টি শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বাস্তবে এর কোনো বড় পরিবর্তন বা প্রভাব দেখার মতো কিছু নেই। তহাউর রানা যদি আদালতে দোষী সাব্যস্ত হন, তবে এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি প্রতীকী বিজয় হতে পারে, তবে এর ফলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি বা বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসবে না।
এতে আসলে ভারতীয় জনগণের মাঝে রাজনৈতিকভাবে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হলেও বাস্তবে ভারতের সন্ত্রাস বিরোধী যুদ্ধের জন্য এর কোনো দীর্ঘমেয়াদী সুফল আশা করা কঠিন। সস্তা এলএনজি আমদানি মার্কিন গ্যাসের দাম মধ্যপ্রাচ্যের তুলনায় 15 থেকে 20% কম। বর্তমানে ভারতের শক্তির চাহিদা একটি বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং চাহিদা পূরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সস্তা এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমদানি একটি সম্ভাব্য সমাধান হিসেবে উঠে এসছে, বিশেষত মার্কিন গ্যাসের দাম মধ্যপ্রাচ্যের গ্যাসের তুলনায় 15 থেকে 20% কম। এটি ভারতের শক্তি খাতে একটি উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পারে, কারণ সস্তা গ্যাসের মাধ্যমে ভারতের বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে, যা অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এই সস্তা গ্যাসের আমদানির প্রভাব ভারতের জন্য সীমিত লাভের সঙ্গেই সীমাবদ্ধ থাকবে, কারণ এটির মোট চাহিদার মাত্র 10% পূরণ করবে। এইটি ভারতের শক্তির চাহিদার একটি ছোট অংশ পূর্ণ করবে, কিন্তু ভারতের মোট শক্তির চাহিদার তুলনায় এটি একটি নগণ্য অংশ। অর্থাৎ ভারত বৃহৎ শক্তির চাহিদা পূরণের জন্য এই সস্তা এলএনজি আমদানি যথেষ্ট নয় এবং ভারতের শক্তির কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে বৃহত্তর পদক্ষেপের প্রয়োজন। যদি ভারতের লক্ষ্য থাকে একাধিক শক্তির উৎস থেকে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব শক্তি নিশ্চিত করা, তবে এটি শুধুমাত্র একটি প্রথম পদক্ষেপ হতে পারে, যা একান্তই সীমিত। এছাড়া মার্কিন গ্যাসের আমদানি নির্ভরতা বাড়ানোর ফলে ভারতের উপর আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব আরও বৃদ্ধি পাবে, কারণ গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে ওঠানামা করে। এটি ভারতের শক্তির বাজারে একটি নতুন ঝুঁকি সৃষ্টি করতে পারে, যেখানে গ্যাসের দাম আবারও বাড়তে পারে এবং ভারতের অর্থনীতির জন্য প্রতিকূল প্রভাব দেখা দিতে পারে। সুতরাং মার্কিন গ্যাসের দাম সস্তা হলেও এটি শুধুমাত্র একটি সাময়িক উপকারিতা দিতে পারে এবং ভারতের শক্তি খাতের সংকটের স্থায়ী সমাধান নয়। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি কমালেও ভারতের অর্থনৈতিক স্বার্থ গুরুতরভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে মোদী সরকারের উচিত শুল্ক নীতির পুনর্মূল্যায়ন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে জ্বালানি চুক্তি জোরদার করা, প্রতিরক্ষা খাতে মেক ইন ইন্ডিয়াকে অগ্রাধিকার দেওয়া। অন্যথায় এই চুক্তি ভারতকে দীর্ঘমেয়াদে কৌশলগত ও অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে পারে। ভারতের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপগুলো, যেমন তহরানা প্রত্যার্পণ এবং সস্তা এলএনজি আমদানির মতো পদক্ষেপ, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছুটা লাভের দিকে ইঙ্গিত করতে পারে, তবে বাস্তবে এর ফলস্বরূপ দীর্ঘমেয়াদী লাভ বা বৃহত্তর উন্নতি আশা করা কঠিন। এই পদক্ষেপগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে প্রাসঙ্গিক এবং নির্বাচনী সুবিধা অর্জনে সহায়তা করতে পারে, তবে ভারতীয় জনগণের জন্য তাদের বাস্তবিক প্রভাব সীমিত থাকবে। ভারতের জন্য সত্যিকার অর্থে সুবিধা অর্জন করতে হলে তাকে আরও সুদূর প্রসারী এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে, যা দেশের শক্তি, নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী কৌশল এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিক থেকে সমাধান দিতে সক্ষম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।